না আসলে রহস্য থাকতে হলে তো পেছনে একটা অন্ধকার দিক থাকতে হয়। আচ্ছা, তা আমার কোনো অন্ধকার দিক নাই। ফলে আমি আসলে রহস্যময় কেউ না। তো আমাদের কাছে তো এটা একটা পারিবারিক সিলসিলা আচ্ছা, যে ক্ষমতাটা কিভাবে ফাংশন করে। আচ্ছা, তো সেই জায়গা থেকে আমার এটা অ্যাম্বিশনের বিষয় না যে আমি জানি যে রাজনীতি হিসাবে আমার কি কর্তব্য। আচ্ছা। আপনি ইতিহাসের কোনো একটা জায়গায় দেখাইতে পারবেন যে মুসলমানরা শরিয়া আইন ছিল কিন্তু কোনো একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। মুসলমান হিন্দু যুদ্ধ করছে আরকি। যুদ্ধ কিন্তু বৈধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এপিসোডে আমাদের গেস্ট হচ্ছেন খমিনি এহসান। আসসালামু আলাইকুম খমিনি ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আমি জাস্ট একটা আমার আন্ডারস্ট্যান্ডিংটা বলি। সেই জি। আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে যে আপনাকে ধরেন আমার কাছে মনে হয় যে রহস্য মানো, ওই যে দাদা ভাই আছে না রহস্য মানো, আমার আমার আপনাকে ওরকম লাগে। আপনি কি আসলে এরকম মানুষ? না আসলে রহস্য থাকতে হলে তো পেছনে একটা অন্ধকার দিক থাকতে হয়। আচ্ছা। তা আমার কোনো অন্ধকার দিক নাই। ফলে আমি আসলে রহস্যময় কেউ না। আপনার কি মনে হয় দাদা ভাইদের অন্ধকার দিক আছে? অবশ্যই। কিরকম বলেন তো? একটা পৃথিবীর ১ম মুসলিম রিপাবলিক তারা ভাঙছেন আচ্ছা, এবং সেটার ভূ-রাজনৈতিক একটা মানে ব্যাকগ্রাউন্ড আছে এবং আঞ্চলিক ব্যাকগ্রাউন্ড আছে। তো সেই ক্ষেত্রে মানে তাদের যে দেশি বিদেশি বিভিন্ন সংযোগ, তো সেটা তো মানে মানে ছোট ব্যাপার না, অনেক বড় ব্যাপার। আচ্ছা। তো এই যে আপনি যে কথাটা বললেন যে দেশের একটা মুসলিম রিপাবলিক তারা ভাঙছেন বা তাদের কিছু কানেকশন আছে, যে কানেকশনগুলা খুব শেডি কানেকশন, তাই না? সেই কারণেই আপনি বললেন যে একটা তাদের একটা একটা কালো একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো সেই হিসেবে ধরেন মানে আমার কাছেও আপনার যদি মনে হয় যে মানে আপনাকেও তো আমরা একটু খুব রহস্য ঘেরা মানুষ হিসেবে জানি। আপনার কানেকশনের ব্যাপারে আমরা বুঝি না। আবার দেখি যে আপনি এমন কিছু লিখছেন যেটা নরমালি আমাদের কাছে ইনফরমেশন নাই। তার মানে আপনার নিশ্চয়ই একটা কোনো কানেকশন আছে। যে কানেকশন থেকে সেই ইনফরমেশনগুলো আপনার কাছে আসছে। তাহলে আপনি একটু বলেন যে মানে আপনার আসলে চিন্তাভাবনাটা কি? মানে তাদের চিন্তাভাবনা কি ছিল এটা আমরা এখন কম বেশি জানি। বা আপনি যদি ওটা নিয়ে বলতে চান কিছু বলতেও না পারেন। আমি আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে সবসময় মানে অকপটে বলতে পারি। পলিটিক্যাল মুসলিম ফ্যামিলির ছেলে। আমার দাদা, দাদার বাবা এবং আমার বাবা আচ্ছা, তারা কেউ ব্রিটিশ পিরিয়ডে, কেউ পাকিস্তান পিরিয়ডে, কেউ বাংলাদেশ পিরিয়ডে লড়াই করছে। আমি নিজেও রাজনৈতিক অ্যাক্টিভিজমের সাথে ছিলাম। তো আমাদের কাছে তো এটা একটা পারিবারিক সিলসিলা আচ্ছা, যে ক্ষমতাটা কিভাবে ফাংশন করে। আচ্ছা, তো এই ক্ষেত্রে হচ্ছে অনেকের কাছে হয়তো পরিষ্কার না বা হয়তো পরিষ্কার মানে বলেন না আরকি। আমি যতটুকু জানি বাংলাদেশে আমি যেসব কথাবার্তা বলি বা লিখি, এটা বাংলাদেশের অসংখ্য মানুষ জানেন, বোঝেন। কিন্তু তারা হয়তো পাবলিক হিসেবে বলেন না। আচ্ছা। তো এখন এটা যদি বলি যে আপনি আপনার পলিটিক্যাল যে একটা সিলসিলা আছে বললেন, এটাকে যদি আপনি একটু ডিফাইন করতে বলেন, সেই ডেফিনিশনটা যদি আরেকটু ডিফাইন করে আমাকে বলেন যে সেই ডেফিনিশনটা কি? যে ধরেন আপনার কি কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন আছে যে আপনি একটা পদ হোল্ড করতে চান? অথবা বাংলাদেশের এক্সিকিউটিভ কোনো পদ হোল্ড করতে চান? নাকি পলিটিক্যাল কোনো পদ হোল্ড করতে চান? আবার আপনি তো মাঝখানে দেশে ছিলেনও না। তাহলে এটাকে আপনি কেমন করে কানেক্ট করবেন যে আসলে আপনার অ্যাম্বিশনটার সাথে আপনার ইচ্ছাটার না এটা কি? আমার অ্যাম্বিশন নাই। আ যে মুসলমানদের একটা রাজনৈতিক লড়াই দেশে, দেশে সবসময় থাকছে আরকি। সব কালে, সব জায়গায়। তো সেই জায়গা থেকে আমার এটা অ্যাম্বিশনের বিষয় না যে আমি জানি যে রাজনীতি হিসাবে আমার কি কর্তব্য। আচ্ছা। আপনি কি রাজনীতিক মনে করেন নিজেকে? অবভিয়াসলি। আচ্ছা, ওকে। এর বাদে কি আর অন্য কোনো পেশা আপনার আছে? আমার মানে আমি তো সাংবাদিকতায় পেশাদার সাংবাদিকতায় ছিলাম ১৬ বছর। জি। তারপরে আমি যখন জাপানে যাই সেখানে কাজ করছি। একদম রাত-দিন যেটা পরিশ্রম বলতে যেটা বোঝায় কায়িক শ্রম দিছি। আর এখন বাংলাদেশে আমি ব্যবসা করি। আচ্ছা। এমনি কায়িক শ্রম যে দিছেন কেন? আপনি পিএইচডি করতেছিলেন না? না, না আমি আসলে জাপানে রাজনৈতিক আশ্রয়প্রার্থী ছিলাম। পিএইচডি আচ্ছা। করতেছিলেন আমার স্ত্রী। ও ন আচ্ছা, আ আপনার স্ত্রী পিএইচডি করতেছেন। ঠিক জি। আছে। তার মানে আপনি হচ্ছে যে যেটাকে বলে কামলা খাটা, সেই কামলা খেটে আপনি রিজিক বের করতেন জাপানে। আর তুর্কিতে আপনি ছিলেন, এটা কি আমি সত্যি? কখনো তুর্কি যাইনি। আপনি কখনো তুর্কিতে যান নাই? এবং এই ক্ষেত্রে একটা মজার বিষয় বলি আরকি। আসলে এই রহস্য করতে যেয়ে অনেকে অনেক সময় অনেক ধরনের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন আমার নামে দেয় আরকি। আমি জুলাই বিপ্লবের পরে হঠাৎ শুনলাম যে একটা বিদেশি গোয়েন্দা সংস্থা নাকি এভিডেন্স আছে তাদের কাছে। আমি মালয়েশিয়ায় বাংলাদেশী কিছু লোকের সাথে মিটিং করছি আরকি। আচ্ছা, তো এই বিষয়গুলা মানে মানে একটা ব্লাটান্ট লাই এই কারণে, কারণ আমি জাপানে ছিলাম রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসাবে। এখন আপনারা জানবেন যে রাজনৈতিক আশ্রয়প্রার্থী আবেদনকৃত অবস্থায় অন্য কোনো দেশে যাওয়ার সুযোগ থাকে না। আচ্ছা,
এরকমভাবে মানে একটা গল্প তৈরি হয় কিন্তু আসলে এগুলোর ভিত্তি থাকে না। এমনি আপনি দেশ ছাড়ছিলেন কবে? আমি ২০১৮ সালে। কেন? কারণ আমি দেশ ছাড়ার আগে শহীদ বেগম খালেদা জিয়ার অফিসে যাই। মানে কি করব এরকম একটা অসহায় অবস্থার ভিতরেই আমি যাই। আচ্ছা, আমার একটা নিজের পত্রিকা ছিল অনলাইন বাংলা নামে। এটা আমি গ্রিন রোড থেকে বের করতাম। আচ্ছা। তো এর মধ্যে আমি একবার জেলে যাই। আসার পরে বাংলাদেশের পরিস্থিতি আমি যখন আসি বের হয়ে আসি তখন ২০১৫ সালে লাস্ট মুভমেন্ট হয় বাংলাদেশে। হুম, এরপরে আসলে কিন্তু কোনো রাজনৈতিক আন্দোলন হয়নি। ওই মুভমেন্টে যে খালেদা জিয়া যখন খালি হাতে ফিরে গেলেন, তখন মানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একটা অনিশ্চয়তার দিকে চলে গেল। সেখানে আমাদের পার্সোনাল সেফটির বিষয় ছিল, রুটি রুজির প্রশ্ন ছিল। তো তখন আমি তার সাথে সাক্ষাৎ করতে যাই আচ্ছা, এবং সেখান থেকে আমাকে একটা মেসেজ দেওয়া হয়েছিল যে সামনে অনেক অনিশ্চয়তা আছে, কিছু সিকিউরিটি কনসার্ন তৈরি হয়। তৎকালীন আওয়ামী লীগ সরকারের যে কার্যালয় ছিল, প্রধানমন্ত্রীর কার্যালয়, সেখানে কিছু ঘনিষ্ঠ মানুষ ছিলেন আমাদের। তো যেই খবরগুলো বাংলাদেশে ২০২২-২৩ সালে আসছে সেগুলো আমি ২০১৮ সালে কিছু পাই আর কি, যার ফলে এই যে গুম করার বিষয়, অ্যারেস্ট করার বিষয়। তো একজন ঘনিষ্ঠ মানুষ, আমি তার নাম বলে তাকে বিব্রত করব না, তিনি আমাকে একটা মেসেজ পাঠান যে তোমার বিষয়ে কিছু চিন্তা ভাবনা হচ্ছে আর কি। আচ্ছা। তখন আমি মানে চীন সরকারের স্কলারশিপ নিয়ে আমি প্রথমে চীনে যাই, থেকে তারপর জাপান? চীন থেকে জাপান। আচ্ছা, মানে চীন থেকে বাংলাদেশ হয়ে জাপান না চীন থেকে না, চীন সরাসরি? থেকে সরাসরি জাপান, কারণ পলিটিক্যাল মানে ডিসেন্ট ভয়েজ হিসাবে চীনে এক্সিস্ট করা একটু টাফ আর কি। বুঝতে পারছি। এমনি বাংলাদেশে ফেরত আসলেন কবে? জুলাইয়ের পরে? জুলাইয়ের পরে না, আমি এই বছরের ২৬ জানুয়ারি আসছি আর কি। 26শে জানুয়ারি। কেন জুলাইয়ের পরে আসেন নাই কেন? না, আলহামদুলিল্লাহ এই সময়ের মধ্যে আমার বউ কনসিভ করে এবং হচ্ছে তার একটা বাচ্চা হয়। তা আমি ফিল করি আর কি যে আমাকে ছাড়া বাংলাদেশ বা ইভেন আমার ফ্যামিলি চলতে পারবে, কিন্তু আমাকে ছাড়া আমার বেবি, আমার বাচ্চা, তার দায়িত্বটা আমার বেশি আর কি। আচ্ছা। তা আমি আমার মানে স্ত্রী এবং হচ্ছে বাচ্চার পাশে ছিলাম, এই জন্য আসতে পারিনি। এমনি এখন কি তাদেরকে নিয়ে আসছেন না তারা ওখানে তাদেরকে আছে? নিয়ে আসছি। আচ্ছা। এখন আপনার প্ল্যান কি? এখন আমি বাংলাদেশে স্থায়ীভাবে থাকার প্ল্যান করছি। আমি ব্যবসা করব, বিভিন্ন উদ্যোগ নিব আচ্ছা, এবং আমার বিভিন্ন ড্রিম ছিল বাংলাদেশে। এখানে একটা মানে বলতে দ্বিধা নেই যে আমাদের লাইফ থেকে ১৭-১৮ বছর চলে গেছে আর কি। আমরা একদম ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন শেষ করার পরে কিন্তু মানে কেরিয়ার গোছানোর টাইমটাতেই আমরা পলিটিক্যাল বৈরিতার শিকার হই আর কি। হুম, তো সে সময় অনেক শখ ছিল, অনেক স্বপ্ন ছিল। বলা যেতে পারে যে এখন মধ্য বয়সে এসে সেগুলোর অনেকগুলো পূরণ করার চেষ্টা করতেছি আর কি। আচ্ছা, যার মধ্যে ২ টা বিষয় হচ্ছে যে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া বাংলাদেশে করতে চাই, আর একটা প্রকাশনা করতে চাই। তো এগুলো নিয়ে আমি কাজ করার ট্রাই করতেছি আর কি। বিজনেস হিসেবে ২ টার একটা অবস্থা ভালো না। আমার বিজনেস কিন্তু হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট। না, আমি বললাম যে আপনি যদি বলেন যে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া এবং প্রকাশনা করতে চান, তাহলে মানে আমরা প্রকাশনাতে কাজ করছি, বন্ধ করে দিছি। তো ওই হিসেবে আপনাকে বললাম যে বিজনেস হিসেবে ২ টার একটা অবস্থা ভালো না। আপনি কি এই ব্যাপারে জানেন? এটা আসলে মানে সাস্টেইন তো করানো লাগবে। মানে মানে মিডিয়া আসলে কি একটা সামগ্রিকতার ভিতর দিয়ে দেখতে হয় আর কি। আচ্ছা, আপনার ১০টা কাজ থাকবে, ১০টা কাজ মিলে হচ্ছে মিডিয়া। আপনি শুধু মিডিয়া নিয়ে সার্ভাইভ করতে পারবেন না, এটা সার্ভাইভ করতে দেওয়া হয় না। পারবেন না যতটুকু, তার চেয়ে বেশি হচ্ছে দেওয়া হয় না। কিন্তু আপনি যখন একটা কর্পোরেট কোলে উঠবেন, আপনি কি আপনার যে অবজেক্টিভিটি, আপনার যেই আপনার যে বিবেকের কাছে দায়বদ্ধতা যে আমি ঠিক আছে আমি সব কথা নিয়ে কথা বলব না, কিন্তু কিছু কথা নিয়ে কথা বলব, সেটাও কি আপনি আসলে করতে পারবেন স্বাধীনভাবে? আমার মনে হয়েছে যে প্রফেশনালি সেটা সম্ভব। কারণ আপনি তো আসলে জার্নালিজম স্টুডেন্ট, মানে আপনি সেটা সম্ভব, সম্ভব। মানে প্রফেশনালি বলতেছেন যে সম্ভব। সম্ভব। আচ্ছা, পলিটিক্যাল কথা বলেন যে আপনার পলিটিক্যাল ভিউটা একটু আমাকে বলেন। যে আমি যে বললাম যে আমরা তো আপনি আমাকে ব্যাপারে যেরকম মনে করেন আমি বোধহয় খুব ডিফারেন্ট একটা ব্যাকগ্রাউন্ডের। তো আমাদের এই প্রোগ্রামটা আসলে এই কারণেই করা যে আমরা অনেকে মনে করি যে আমরা মনে হয় অনেক ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের, কিন্তু যখন সামনাসামনি কথা বলা হয় তখন দেখা যায় যে না, ডিফারেন্স এত বেশি হতো না। বেশি না। তো এই কারণে আমাদের এই প্রোগ্রামটাই যে এখানে রাজনৈতিক আলাপ জরুরি। এই জরুরি। প্রোগ্রামটা এই কারণেই যাতে আমরা বিভিন্ন মতের মানুষ, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষ, বিভিন্ন চিন্তাভাবনার মানুষ তাদের কথাটা শুনতে পারি, শোনাইতে পারি। তো জি। আপনার পলিটিক্যাল চিন্তাটা একটু আমাদেরকে বলেন যে আপনি আসলে কি স্বপ্ন দেখেন? না, আমার পলিটিক্যাল ভিউ একদম সহজ মানে ভাবে বলতে গেলে মুসলিম জাতীয়তাবাদ। মুসলিম জাতীয়তাবাদ। আচ্ছা, এবং এটা মানে ভূমিভিত্তিক জাতীয়তাবাদ। ও মানে গ্লোবাল না। এটা মানে গ্লোবাল যে মানে উম্মাহ জি, এবং
যে ন্যাশনালিজম, এটার মধ্যে আমরা ফারাক করি না। এটা যখন গ্লোবালি তখন এটা উম্মা, বাট এটা যখন আপনার লোকালি এটা হচ্ছে ন্যাশনালিজম। যেমন আচ্ছা, আমি মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে কিন্তু ভাষার বৈচিত্র্যের কথা বলেছেন জি, এবং জাতির বৈচিত্র্যের কথা বলেছেন। জি। এখন আমার জবান হচ্ছে বাংলা, আমার ভূমি হচ্ছে বাংলাদেশ। তো আমি মনে করি যে এটা আল্লাহর হুকুম, মানে স্পেশালি আমার দায়িত্বটা বাংলাদেশকে ঘিরে। এবং ওকে। আমরা যারা হচ্ছে বাই বর্ন মুসলমান, হুম, হুম। তাদের জন্য ন্যাশনালিজম মোস্ট এসেনশিয়াল। কারণ হচ্ছে এখানে আমাদের হাজার বছরের হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড আছে। মানে বাংলাদেশে মুসলিম জাতীয়তাবাদের মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে যে এখানে পরিপূর্ণভাবে ইসলাম থাকা। এখন এটা ইসলাম কায়েম করার বিষয় না, ইসলাম কায়েম ছিল বাংলাদেশে, হুম। কয়েক শত বছর জুড়ে ছিল। এবং এখন যেসব ডিবেট করা হয় এগুলো সব কিছু কিন্তু সলভড। আচ্ছা, যেমন ধরেন এখন কি বাংলাদেশে যেমন ইসলাম ধরেন কায়েম আমি আছে? আমি আপনাকে একটা বিষয় বলি আর কি, যেমন শরিয়ার প্রশ্ন। তো মুসলমানরা তো এখানে 600 বছর সালতানাত করছে, শরিয়া দিয়েই করছে। অন্য কোনো আইন ছিল? ছিল না, কিন্তু শরিয়া আইন ছিল। হুম। এবং তখনও কিন্তু এখানে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল। আপনি ইতিহাসের কোনো একটা জায়গায় দেখাইতে পারবেন যে মুসলমানরা শরিয়া আইন ছিল কিন্তু কোনো একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে? একটা ঘটনা দেখাবেন, একটা ঘটনা। ভেরি আনলাইকলি হতো আমরা, হইতে পারে বা এটা বিচ্ছিন্ন হতো তা থাকে, মানে হয়নি, ডকুমেন্টেড নাই মানে হয়তো। সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। এমনি তো অবশ্যই মানুষের সব সমাজের ভিতরে দ্বন্দ্ব থাকে আর কি, হ্যাঁ, বিবাদ থাকে আর কি। কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা এটা এটা একটা আধুনিকতারই কিন্তু একটা অসুখ। ওকে। সাম্প্রদায়িকতা আগে ছিল না। আগে যুদ্ধ ছিল, মুসলমান হিন্দু যুদ্ধ করছে আর কি। যুদ্ধ কিন্তু বৈধ, কিন্তু দাঙ্গা হাঙ্গামা বৈধ না। এটা আপনার ব্রিটিশরা ইনভেন্ট করে আর কি। আচ্ছা। তো যেটা হয়েছে যে আমি এই যে শরিয়ার কোয়েশ্চেন বললাম আর কি, তো অনেকে আমাকে এই শরিয়া প্রশ্নেই কিন্তু ভুল বোঝে আর কি। হ্যাঁ, মানে হ্যাঁ, আপনি শরিয়া ধরেন, এখন বাংলাদেশে কি শরিয়া আইন প্রবর্তন সম্ভব? বাংলাদেশে অলরেডি শরিয়া আছে। কেমন করে? আমি ব্রিটিশদের সময় ছিল। কেমন করে? সেটা হচ্ছে যে এই যে, মানে আমি এই জন্যই বলছি যে মুসলিম ন্যাশনালিজমের কোয়েশ্চেনটা এত জরুরি, যে আমরা যে 600-800 বছর ছিলাম আর কি, 600 বছর তো একদম সরাসরি শাসনের ভিতর ছিলাম। তো এই সময় যে শরিয়াটা চালু ছিল, সেই শরিয়ার ভিত্তিতে এখানকার ভূমি, এখানকার মানে কৃষি ব্যবস্থাপনা, অর্থনীতি সব কিছু। তো আপনার কি মনে হয় ব্রিটিশরা এসে তারা এই ভূমিকা দখল করে নিছে, সব কিছু কেড়ে নিছে, কিন্তু এখানকার কতটুকু পরিবর্তন করছে? সবটুকু পরিবর্তন করে নাই। এবং ব্রিটিশ আইনের ভিতরেই কিন্তু এই যে মুসলিম পার্সোনাল ল আকারে শরিয়ার কিন্তু একটা পোর্শন তারা রাখছে। হ্যাঁ, কিন্তু সেটা তো মানে ব্যক্তি জীবনের বা না, পারিবারিক মানে আমি জীবনে। বলছি যে ব্যক্তি জীবনে হলে তো রাখছে তো। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ফৌজদারিতে তো নাই। এই নাই সেটা তো আমরা অস্বীকার করবো না, আমরা কেন বলবো আছে? আসলেই তো নাই। হুম। তো শরিয়া বলতে কি আমরা মানে কমপ্লিট কোড অফ, কমপ্লিট কোডটার কথা বলবো না আমরা কি? এটা আ কেন আ বলবো না? অল্প নিব, না, আমি অল্প নিব বলতেছি না? যে, আমি বলছি কেন বলবো না? আমাদের এখানে তো কমপ্লিট ছিল। আচ্ছা, হ্যাঁ, ইভেন ইভেন ধরেন মানে এই যে খেলাফত বা এই যে ইসলামী শাসন, সেগুলোর সাথে যদি বিচার করেন তা সালতানাত একটু আলাদা, তাই না? ডেফিনিটলি। হ্যাঁ, আলাদা। কিন্তু সালতানাত যদিও আলাদা হয়, হ্যাঁ, সেখানে কি শরিয়া আপনার অর্ধেক ছিল, কম ছিল, বেশি ছিল? পরিপূর্ণভাবে ছিল। শাসনের ক্ষেত্রে মানে তারা মানে এটা নিজেদের ট্র্যাডিশনের ভিত্তিতে করছে আর কি। বা কিন্তু শাসক টু শাসকের তাকওয়ার উপর ভিত্তি করে। হ্যাঁ, সেটা আলাদা ছিল। কিন্তু ব্যক্তিজীবন, রাষ্ট্রজীবন, অর্থনীতি, এটা কিন্তু শরিয়া ফুল মানে পরিপূর্ণভাবেই কায়েম ছিল। তো এখন যেটা হয়েছে যে আমরা এই প্রশ্নগুলো কেন তুলতেছি? আমি বলছি এই প্রশ্নগুলো এই কারণে তুলতেছি যে এইখানে তো আসলে আমরা 190 বছর আমাদের শাসন ছিল না। মুসলমানদের তো এই যে নাগরিকতার যে বিষয়টা, এটা তো পাকিস্তান হওয়ার আগে আপনি নাগরিক ছিলেন, তো প্রজা ছিলেন, তাই না? ইন্টারেস্টিং, রাইট? এবং হচ্ছে যে আপনার কতটুকু রাইট ছিল? আপনার নাম শরীফ আবু হায়াত অপু, এই নামটা কি পাকিস্তান হওয়ার আগে আপনি রাখতে পারছেন? বেশিরভাগ মুসলমানের নামের সামনে দেখবেন আগের ওই দলিলের মধ্যে লেখা শ্রী আছে। আপনার প্রশ্ন জাগে না কেন শ্রী থাকবে মুসলমানের নামের আগে? এবং হ্যাঁ, মুসলমানের নাম ছিল পচা, গদা, মানে খুব বাজে বাজে নাম ছিল। সে নামটা রাখতে পারতো না, দাঁড়িয়ে রাখতে পারতো না, এবং হচ্ছে আজান দিতে পারতো না। এবং এটা বোধহয় এগুলো সব জায়গায় ছিল না, কিছু কিছু জায়গায় হয়তো ছিল কিন্তু। সব জায়গায় থাকা না থাকার বিষয় না, মানে কিছু যদিও থাকে। এখন আপনি ধরেন এটা আপনার ভবন, ঠিক আছে? এটার সব ভবন, একটা ভবনের ভিতরে মানে আপনার ভাই বোনদেরকে টর্চার করলো, তো কি মিন করে? এই ভবনটা পুরোটা দখল হয়েছে বলে একটা ভবন, সব সব রুমে তো আপনার টর্চার সেল খোলার দরকার নাই। এবং যেখানে মুসলমান একটু বেয়ারা সেখানে বেশি অত্যাচার নির্যাতন হয়েছে।
ফরওয়ার্ড, যেমন আপনি যেটা বললেন না তখন পর্যন্ত আসলে আমরা পাস নিয়ে কথা বলছি। তো এখন ধরেন আমাদের এই যে নতুন যে নির্বাচন হইলো, সেই নির্বাচনের আগে আমরা দেখলাম যে জামাতে ইসলামীকে এই প্রশ্ন বারবার করা হয়েছে যে তারা শরিয়া আইন কায়েম করবে কিনা। এমনকি আমরা দেখলাম যে একটা লিগড কনভারসেশনে বলা হইলো যে যদি জামাত ইসলামী শরিয়া আইন দেয় তখন তাদেরকে 100% ট্যারিফ দেওয়া হবে। তার মানে বোঝা যাচ্ছে যে শরিয়া আইনের ব্যাপারে অবশ্যই পশ্চিমাদের একটা চুলকানি আছে, তাই না? তো তাহলে এখন আমরা যদি বলি যে আমরা আসলে আল্লাহর আইন দিয়ে শাসিত হতে চাই পরিপূর্ণভাবে, এটা কি সম্ভব? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শরিয়া মানে থাকার সাথে বা মানে কোনো ধরনের বাধা আমি দেখি না আর কি। আচ্ছা। এখানে সমস্যাটা হয়েছে যে আমাদের মানে ঐতিহাসিক কিছু লেগাসি আছে, হুম, যে সংকটগুলার আর কি। সেই সংকটগুলাকে দুষ্ট লোকরা কখনো সরিয়া আকারে, কখনো ইভেন ধরেন যে জঙ্গিবাদের কথা বলে, সন্ত্রাসবাদের কথা বলে। কিছু প্রবলেম আছে আর কিছু প্রবলেমকে আপনার ইউজ করার ব্যাপার আছে। তো এখন আপনার কি মনে হয় বাংলাদেশে শরিয়া আইন কায়েম করলে ব্রিটিশদের কি আসে যায় বা আমেরিকানদের কিছু আসে যায়? হ্যাঁ, মানে যদি তাদের স্বার্থে আঘাত হানে তখন আসা যাবে। মানে তাদের স্বার্থে কেন আঘাত হানা? সার্টেন ট্যাক্স বেনিফিট চায় বা তারা সার্টেন প্রোডাক্ট চায় যে তাদের কাছ থেকে আনা হোক, তাদেরকে আমরা বিভিন্ন সাইডে কমপ্লাই করি, এটা হতে চায়। সেটা যদি আপনি না করেন তাহলে তো সেটা অবশ্যই। সেটা আমি সেই জায়গা থেকে বলতেছি যে আমাদের বাংলাদেশের ক্রাইসিসটা হচ্ছে ইন্টারন্যাশনাল পাওয়ারের সাথে আমরা কিভাবে সম্পর্ক করব। হুম, সেই সম্পর্কগুলো আমরা ঠিকমতো করতে পারি না, এখন পুরো জিনিসটা চাপাই দিছি শরিয়ার উপর। তো ভাই আপনি এই গত 54 বছর শরিয়া করেন নাই আর কি। তো বাংলাদেশের অবস্থা কি সৌদি আরবের চেয়ে ভালো হয়ে গেছে? আমরা বলেন, সৌদি আরবের ডেফিনেটলি। চেয়ে বেশি সম্পর্ক বা আপনি আমেরিকার সাথে? না, তা তো না। মানে এরকম একটা ব্যাপার যে বাংলাদেশে মানে বিশাল প্রগতিশীলতার একটা স্বর্গ কায়েম হয়ে গেছে, ঠিক আছে, আর অন্য মুসলিম রাষ্ট্রগুলা তারা একদম পশ্চাৎপদ, তারা একদম পিছিয়ে আছে। না, বরং ব্যাপারটা আমি আপনাকে একটা উল্টা। জিনিস বলি, মালয়েশিয়ার ক্ষেত্রে ফৌজদারি অপরাধের জন্য কিন্তু শরিয়া কায়েম আছে। তো সেখানে কেন প্রবলেম হচ্ছে না মালয়েশিয়ার সাথে? তারা তাদের মধ্যে একটা একটা জায়গা তৈরি করে নিছে যেটা আমরা সেটাই পাইনি। সেটাই এখন আপনি, ইভেন আপনার ইসরায়েল প্রশ্নেও তারা খুব বোল্ড স্ট্যান্স নিতে পারে যেটা আমরা নিতে পারি না। আমরা কিছুই নিতে পারি না। এখানে আমাদের বড় প্রবলেম ধরুন জামায়াত ইসলামীকে নিয়ে বলছে। এখন জামায়াত ইসলামীকে যারা অসৎ উদ্দেশ্যে শরিয়ার প্রশ্ন করছে আর কি। হ্যাঁ? জামাতকে আমি বলব জামাতের সবচেয়ে বড় ক্রাইসিস কি? জামাত এই ভূমির মুসলমান এবং তার ইতিহাসকে কতটুকু ধারণ করতে পারছে। এটা কিন্তু বড় ক্রাইসিস। এবং ৭১ এটা ইস্যু না। ইস্যুটা হচ্ছে যে আমাদের ৮০০ বছরের যে মুসলমানদের যে লড়াই, এখানে কিন্তু একটা লোকাল লড়াই আছে। হুম, এবং যেটা হয়েছে যে আপনি যদি 100% এখানে মানে ইসলাম কায়েম হয়, এখানে কোনো প্রবলেম না। কিন্তু যে ডিফারেন্সেসগুলো তৈরি হয়েছে এটার তো একটা বাস্তবতা আছে। হুম। আপনি ধরেন যেমন কালচারের ক্ষেত্রে আর কি, আপনি কালচারকে মানে ভ্যাকুয়াম হিসেবে রাখতে পারবেন না। এখানে কিছু একটা দিতে হবে আর কি, এবং সেই স্তরে আসতে হবে। সেই ক্ষেত্রে ধরেন আপনি সঙ্গীত প্রশ্নে যদি আপনি কট্টর হন, ঠিক আছে, আপনি কট্টর হয়েছেন, আপনি বন্ধ করে দিছেন, কিন্তু আপনার ছেলে মেয়ে যায় এখন মানে হিন্দি গান চালায় হচ্ছে জন্মদিন পালন করতেছে, অথচ তাকে আপনি আপনি মিলাদ পড়তে দিচ্ছেন না। মানে এই জায়গাগুলো কেন আসছে? তো আমরা মানে আমরা তো প্রথম কথা হইলো, আমাকে যদি কেউ এক বাক্যে জিজ্ঞেস করে যে তোমাদের ক্রাইসিস কি, আমি বলে একটাই ক্রাইসিস, সেটা হচ্ছে যে আমাদের যে লিডার তিনি তো নাই, মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে অবশ্যই আমরা জানতাম আমাদের কিভাবে কি করা লাগতো। এখন আমরা ওনাদের কাছ থেকে কিছু টেক্সট পাইছি এবং কোরআনকে পাইছি, হাদিসকে পাইছি, সুন্নাহকে পাইছি। বাট এটা কি? এটা আমাদের মাতৃভাষাও না। আমরা কিন্তু একটা ইন্টারপ্রিটেশনের ভিতর দিয়ে আসতেছি আর কি। তা আপনি যদি সরাসরি মানে কানেক্টেড টু আল্লাহ অ্যান্ড তার প্রফেট, সেখানে অনেকগুলো স্তর হয়ে যাইতে হয়। ভাষার ব্যারিয়ার, ভূগোল, কালচার পার হয়ে তারপর যান। তো সেই জায়গায় যাইতে যাইতে যে আপনার জার্নি আছে আর কি, হ্যাঁ, আপনি জার্নিটাকে অস্বীকার করতে পারবেন না। কিন্তু জামাত ইসলামী হয়েছে যেটা এখানে ক্রাইসিস তৈরি করছে আর কি, জামাত ইসলামী মানে এখানকার জার্নিটাকে অন করে নেয়। ফলে যখন তার সামনে প্রশ্ন করা হয় সে কোনো কিছু জবাব দিতে পারে না। এগুলো মানে ভেরি সিম্পল কোয়েশ্চেন আর কি। কিন্তু আপনি কি বলতে চান যে মাওলানা মাওদুদি জামাতের যখন উনি সূত্রপাত করলেন, উনি কি এই কালচার মানে এই যে আমাদের লিগ্যাসি, এই লিগ্যাসিটাকে ধারণ করেন নাই? না, এটা হয়েছে কি যে ধরেন ওনারা কখন এই কথাগুলো বলছেন? ব্রিটিশ। ব্রিটিশ হইলো এটা কিন্তু একটা মানে ট্রানজিশনাল টাইম। হুম, ধরেন উসমানিয়া খেলাফত ভেঙে গেল, হুম,
এবং এই মুসলমানরা অলমোস্ট হচ্ছে কলোনাইজড, গ্লোবালি কলোনাইজড। হুম, আপনি দেখ সব জায়গায়। তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিতর দিয়ে আমেরিকার যে উত্থান ঘটলো, ক্যাপিটালিজমের উত্থান ঘটলো, সেইটার সুযোগ নিয়ে কিন্তু মুসলিম রাষ্ট্র হইতেছে, রাজ্য হইতেছে। ঠিক আছে, আমরা একটা নাগরিকতার ভিতরে আসতেছি, আমাদের কারেন্সি হচ্ছে, আমাদের পতাকা হচ্ছে, আমাদের মানচিত্র হচ্ছে। সেই সময় আইসা তিনি তার মানে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে কথা বলছেন, এবং ওই সময়ে আরো অনেকেই বলছেন আর কি। আমরা তাদের লড়াইটার রিভিউ করতে পারি, পর্যালোচনা করতে পারি, সমালোচনা করার জায়গা কই? কারণ ওই সময় ওনারা তো যতটুকু বুঝছেন কাজ করছেন। হুম। সেই জায়গা থেকে আমরা দেখি, তো আমরা এই সময় আইসা তাদের ইভেন ধরেন আমি কিন্তু আপনার এই যে সালাফিজমের অনেক সময় সমালোচনা করছি, বিষয়গুলো বলছি আর কি, যে এখানে কি কি ক্রাইসিস তৈরি হয়েছে। কিন্তু দেখেন যে তারা কিন্তু তাদের মতো করে একটা স্ট্রাগল করছে। ধরেন যে এখানে যখন মানে ট্রানজিশন হচ্ছে, তারা ধরেন সৌদি আরব প্রতিষ্ঠা করলো, বা আরো কিছু আরব রাষ্ট্র প্রতিষ্ঠা হইলো, এটার ভিতর দিয়ে কিন্তু মুসলমানদের একটা ইমানসিপেশন হচ্ছে কি তোর। আপনি যদি 19 শতক এবং 20 শতকে দেখেন মুসলমানদের ঘুরে দাঁড়ানোর, আমরা এমনভাবে একটা মানে তর্ক করতেছি আর কি, যে আমরা সেই খোলাফায়ে রাশেদা থেকে যুগ যুগ ধরে একটা ধারাবাহিকভাবে মানে আমরা ভালো অবস্থার ভিতর দিয়ে আসছি, তা তো না। না। আমরা মাঝখানে আমাদের মানে ইভেন হচ্ছে যে আমাদের ভাষা সংস্কৃতি থেকে শুরু করে ইমান আকিদা সবকিছু, বাংলাদেশে কি এটা হয় নাই আপনার 100 বছর আগে? বাংলাদেশে বাংলাদেশে রেগুলার নামাজ হইতো না, আজান হইতো না। হাদিস শরীয়তুল্লাহ কথা আপনারা জানেন, যে হাদিস শরীয়তুল্লাহ মানে মক্কা থেকে যখন পড়ে আসছে, উনি আইসা মানে এই দুপুরে আজান দিছে, তখন মানুষ ছুটে আসছে। আর আজান তো শুধু সকাল আর বিকালে দেয় শয়তান তাড়ানোর জন্য। এটা কিন্তু বাংলাদেশ। ওকে, জানতাম না ঘটনাটা। আচ্ছা, ইন্টারেস্টিং। তো এর ফলে আপনি এই যে এখানে যে আমরা যে জায়গায় আসছি, ধরেন একটা ইসলামিক দলকে আপনি বলতেছেন শরিয়া কায়েমের কথা কেন বলতেছেন? এই যে মানে প্রশ্নবিদ্ধ হওয়ার যে যোগ্যতা অর্জন করা, এটা তো ভালো দিক। আমি কিন্তু এটা খুশি হয়েছি যে তাদেরকে এই ধরনের প্রশ্ন করা হয়েছে। কিন্তু জামাত সংকটটা তৈরি করছে কি, সে যেহেতু জার্নিটাকে ওন করে নাই, ফলে মানে এসব প্রশ্ন আসলে সে বেবাচাকা খেয়ে যায়। তো এই জার্নিটা থেকে তো মানে আমরা ডানপন্থী হিসেবে বিএনপিকে চিনতাম। তো বিএনপি তো ওন করে নাই, স্বাভাবিক, তাই না? বিএনপি নিজেই তো নিজেকে ডানপন্থী বলে না। হ্যাঁ, তা ঠিক। ডানপন্থী হইলে কিন্তু হ্যাডম লাগে আর কি, একটা কথা আছে আর কি, সারা দুনিয়ায় ডানপন্থী রাজনীতি দেখছেন তো, ধরেন যে ট্রাম্প ডানপন্থী, বা ইউরোপের যারা ডানপন্থী, তারা তাদের মানে ধর্মকে কিন্তু ওন করে। কোনো ডানপন্থী পাইছেন সারা দুনিয়ার ভিতরে যে তার ধর্মকে ওন করে না? এরকম ডানপন্থী আমাকে দেখান, একজন ডানপন্থী দেখান মুসলমানের বাইরে। মানে ধরো আপনার মানে ট্রাম্পের কথা যদি বলেন, সে তো ধার্মিক না। না ধার্মিক না, কিন্তু তার ধর্মের যে রক্ষণশীল যে ভ্যালুসগুলা কে ধারণ করে? ডানপন্থা ইসলামপন্থা কিন্তু আলাদা। কিন্তু আমাদের ডানপন্থার ভিতরে মানে কোনো কিছু ধারণ না করে ডানপন্থা, কি কারণে ডানপন্থা আমি বুঝি না আর কি। আচ্ছা, না, আপনি ধরেন তাহলে বিএনপির কাছে আপনি যখন গেছিলেন বা খালেদা জিয়ার কাছে আপনি যখন গেছিলেন, তখন আপনি কি চিন্তা থেকে গেছিলেন? কেন আপনার কাছে মনে হয়েছিল যে না আমি তো 2007 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার ওই ছাত্র মুভমেন্ট হয়, আমি সেখানে ছিলাম, জড়িত ছিলাম, জরুরি অবস্থা বিরোধী। তো যেই সময় খালেদা জিয়া বিএনপির ছাত্রদলের নেতাদের ফোন করতেন আর কি, তো তারা কেউ রিসিভ করে না তার ফোন। তিনি বাসায় একা, তার ছোট ছেলে কোকোকে প্রথমে নিয়ে গেল, তারপরে এখনকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে গেল। তো সেই সময়টাতে আমরা ইউনিভার্সিটিতে কথা বলছি, আমরা বিক্ষোভ করছি, মিছিল করছি। সেই জায়গা থেকে তার মানে ঘনিষ্ঠ কিছু লোকজন আমাদেরকে চিনতেন, জানতেন। তখন আমাদের মানে দুঃখ কষ্টের সহমর্মী ছিলেন। বিশেষ করে 2008 সালের নির্বাচনে 29শে ডিসেম্বর নির্বাচনের ভিতর দিয়ে যখন আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসলো, তারপরে তো আসলে আমাদের জন্য একটা মানে পুরো রাজনৈতিক বৈরী পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেলাম। সেই সময় আমাদের সুবিধা অসুবিধার খোঁজ খবর তো খালেদা জি, ইন্টারেস্টিংলি এই ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার কথা আসছে, আমি 2013 সালের 12ই ডিসেম্বর অনলাইন বাংলা নামে একটা অনলাইন পত্রিকা প্রকাশ করি। তো ওইটার আমি মানে আমাদের যা জমানো টাকা ছিল সব শেষ হয়ে যায়, তখন বিভিন্ন জায়গায় হাত পাতি আর কি। সেই সময় মানে সারা একজনের কাছ থেকে পাইছিলাম, সেটা হচ্ছে খালেদা জিয়া। তো আমি যে প্রশ্নটা তো করলাম যে আপনি বিএনপির সাথে আপনি যেটা বললাম যে ডানপন্থার সাথে সম্পর্ক নাই, কিন্তু আহ, আমরা যে জিনিসটা চাই যে ধরেন আমি মুসলিম হিসেবে চাই ইসলাম দিয়ে শাসিত হইতে পরিপূর্ণভাবে, হয়তো এটা বাংলাদেশের অনেক বর্তমান মানুষ চায় না। তো
একজন মানুষ এক এক রকম চায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন যে আসলে কোনটা হবে। কিন্তু আমরা বিএনপির কাছে কি আশা করতে পারি? যে বিএনপি কি আমাদেরকে আমাদের এই চাওয়ার জায়গাটাকে স্পেস দিবে নাকি দিবে না? মানে আমার বক্তব্য হচ্ছে যে আপনি মানে পরিপূর্ণ ইসলামী শাসন চান আরকি। তো সেটা আসলে মানে কোথায় চান? রাষ্ট্রে। রাষ্ট্রে। এই জায়গাটাই আসলে আমার বিষয় আরকি। বাংলাদেশের বড় ক্রাইসিস হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র হয়ে ওঠা। যদি বাংলাদেশের মুসলমানরা একটা শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে পারে, তাহলে অনেক অসম্ভবকে সম্ভব করতে পারবে। সেটা কিভাবে সম্ভব? শক্তিশালী রাষ্ট্র সেটা গড়ে ওঠা? সেটা আমাদের ইতিহাসের ভিতরে আছে। আচ্ছা, এখানে যখন সালতানাত কায়েম হইছে, তো সালতানাতের ৩ টা বৈশিষ্ট্য ছিল। আচ্ছা। সালতানাত ছিল ওই সময় পৃথিবীর সেরা অর্থনীতি। ওই সময়ের মানে অন্যতম শক্তিশালী সমরশক্তি এবং এইখানে একটা মানে উন্নত শিক্ষা ব্যবস্থা ছিল ৩ টা জায়গায়। তো সেই জায়গায় ছিল বলেই যে আমি বললাম যে ৬০০ বছর শরিয়া দিয়ে চলছে, কোনো সমস্যা হয় নাই। কারণ এখানকার অন্য ধর্মের মানুষ দেখছে যে মুসলমানরা একটা উন্নত কিছু নিয়ে আসছে, এখানে ইনসাফ নিয়ে আসছে, কোনো সমস্যা নেই। গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স নিয়ে আসছে। এখন এই জিনিসগুলো আপনি বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে নিয়ে আসেন, আপনি শরিয়া মানে 100 কায়েম করেন, কেউ কিছু বলবে না। কিন্তু যতক্ষণ আপনার রাষ্ট্রকে আপনি শক্তিশালীভাবে না গড়ে চেষ্টা করবেন, পারবেন না। গুড থটস। কিভাবে আপনি আসলে মনে করেন যে বাংলাদেশ একটা শক্তিশালী রাষ্ট্রের দিকে হাঁটতে পারে কিভাবে? এটার ক্ষেত্রে আমার একটাই মানে এখানে স্থিতিশীলতা লাগবে। তো স্থিতিশীল তো আমরা হইছি। এখন তো না, তারেক রহমান আর না, না, না। শফিকুর রহমান একসাথে ইফতার করতেছেন। এগুলো সাময়িক আরকি। আচ্ছা। সাময়িক। আমাদের মানে এখানে অনেক রিফর্মের ভিতর দিয়ে যাওয়া লাগবে। এখন ধরেন যে অন্তর্বর্তী সরকারের সময় যে রিফর্ম হইছে, হুম। হ্যাঁ, এটা তো আসলে রিফর্মের কিছুই না। হ্যাঁ, স্টার্টেড আরকি শুরু হ্যাঁ, করছে। না কিন্তু সেখানে আপনার এই যে রাইটস এর প্রশ্নটাই তো আসলে সলভ হয় নাই। মানে আমি রাইটস এর প্রশ্ন এভাবে দেখি ৯২ ভাগ মুসলমান। ট্যাক্সেশনের বিষয়টা এটার ক্ষেত্রে একটা রিলিজিয়াস ব্যাপার আছে। হুম। আমি মুসলমান, তাই না? আমি কি সুর খাই? না। আমি মদ খাই? খাই না। তো যেহেতু আমি হালাল মানি, তা আপনি আমার টাকা নিয়ে তো মূর্তি বানাচ্ছেন। আমার টাকা নিয়ে তো আপনি ধরেন অনেক মানে খারাপ কাজ করতেছেন। সুদের পেমেন্ট করতেছে। সবকিছু করে, তাই না? তো এখন হইলো আমি অ্যাজ এ মুসলিম আপনার মানে আমার যে ধর্মীয় রাইট মানে আমার মানিটা হালাল ওয়েতে ব্যয় হবে আরকি। এই যে রাইটস এটা কি আমার কনস্টিটিউশনের ভিতরে আছে? নাই তো। হ্যাঁ, কিন্তু আপনাকে তো গভর্ন করতেছে বা পলিসি তো সেট করে দিচ্ছে আপনি না। এটা তো অন্য কেউ সেট না, না করতেছে। যে করুক না, যে কেউ করুক না কেন? সে তো আপনাকে রাইট দিতে চায় না। মানে সে দিতে চায় না, হ্যাঁ, এটা ঠিক আছে, ওকে। যে দিতে চায় না এটা মানে আলাদা করে বলার কিছু নাই। সে দেয় না আমি আপনি তো জানি আরকি। কিন্তু কথাটা হইছে এই যে রাষ্ট্র কিভাবে মানে তৈরি হবে মানে শক্তিশালী হবে, আমাদের কথা হইছে মুসলমানকে এই কথা বলতে পারতে হবে আরকি। এবং দেখেন যে রাইটস তো আসলে মানে লিগ্যাল এবং এটা কনস্টিটিউশনাল ব্যাপার আরকি। সেই জায়গা থেকে যখন আপনি প্রশ্নগুলা তাকে তুলবেন, হ্যাঁ, তাকে ধরবেন। এইভাবে আপনি মানে এটা যখন করতে থাকবেন, তখন মূলত এইখানে আপনার ২ টা জিনিস তৈরি হবে। একটা হলো পারসেপশন তৈরি হবে, আর হচ্ছে এই যে কোয়েশ্চেন তৈরি হইতেছে, কোয়েশ্চেন একটা হেজিমনি তৈরি হবে। তখন আপনি সেটার জন্য লড়াই করতে পারবেন। কিন্তু যতক্ষণ আপনি পারসেপশন আর হেজিমনি তৈরি না করে আপনি লড়াই করবেন, এটা যদি আপনি কমিউনিজমের নাম দিয়েও বলেন যে মুসলমানকে কনস্টিটিউশনাল রাইটস দাও, আপনাকে কেউ জঙ্গি বলে দিতে পারে। মানে আপনি এই পারসেপশন কোয়েশ্চেনটা আপনার হাজির করতে হবে আরকি। হাজির করে কিন্তু আপনার যখন আপনি কোয়েশ্চেন হাজির করতেছেন, এর ভিতর দিয়ে কিন্তু আপনি ক্ষমতা অর্জন করতেছেন। এবং ওই ক্ষমতাতে আপনাকে পুশ করতে হবে। সেই জায়গাটা হচ্ছে মানে মূল চ্যালেঞ্জ। আমাদের মুসলিম ন্যাশনালিজমের জায়গা কিন্তু এখানে। দেখবেন যে অনেকের সাথেই মানে অনেকে ভুল বোঝেন বা যাই বোঝেন, অনেকে আমাদেরকে স্পেসও দেয় না। এবং আপনার এই ইয়েতে বলি আরকি, গতকাল ভোরবেলা আরকি আমাকে এই জামায়াত ইসলামীর এক ভাই মানে ফেসবুকে নক করছে আরকি। "ভাই আপনাকে কি জামায়াত ইসলামীর ইফতার পার্টিতে দাওয়াত দেয় নাই?" আমি বললাম, "ভাই দেয় নাই।" এই যে না দেওয়াটার কারণ কি? আমি তো জামায়াত ইসলামের ফ্যামিলি থেকে আসছি। জামায়াত ইসলামীর পক্ষে মানে যারা যখন মানে বিপদে ছিল, কেউ কথা বলে নাই, সে সময় কথা বলছি আরকি। আবার যখন দেখছি যে আমার দেশে অনেক কাজ করার সুযোগ হইছে, জামায়াত ইসলামীর কারণে অনেকগুলা কাজ মানে আমরা করতে পারি নাই। আমাদের নেশন অনেক জায়গা থেকে মানে
বঞ্চিত হয়েছে, সেই সময় আমি অনেক কিছুর ক্ষেত্রে অনেক তির্যক সমালোচনা করছি। সেসব কারণে ধরেন তারা আমাদেরকে এমনভাবে দেখছে আরকি, যে ধরেন তাদের প্রোগ্রামে অনেক সেকুলাররা দাওয়াত পায় না? তা হুম। একজন মুসলিম ন্যাশনালিস্ট দাওয়াত পাইতে পারে না? মানে এই জায়গাটা কেন হইছে? যে একটা ভুল বোঝাবুঝি জায়গা থেকে। কারণ আমরা সমস্যাটা কি করছি? আমরা বলছি যে এখানকার struggle গুলোকে আমরা স্বীকার করছি। ইভেন ৭১ প্রশ্নেও বাংলাদেশে সবচেয়ে সাহসী শক্তিশালী কথাগুলো আমরা বলছি। আমরা কিন্তু মুক্তিযুদ্ধকে অস্বীকারও করি নাই। আবার মুক্তিযুদ্ধকে সামনে রেখে মুক্তিযুদ্ধকে সামনে রেখে অপ্রেসড গ্রুপগুলোর বিষয়ে কথা বলতে আমরা ছাড় দেই নাই। কারণ মুসলিম ন্যাশনালিজম হচ্ছে এরকম যে শাসিত, শোষিত এবং শাসক সবাইকে আপনাকে own করতে হবে। সবাইকে নিয়েই তো আপনার পথ চলতে হবে। তো সেই জায়গা থেকে আমরা কথা বলছি। তখন ওই বলতে গিয়ে যেটা হয়েছে যে ধরেন মনে আপনি পাকিস্তানের সাপোর্টার হয়ে গেছেন। পাকিস্তানের সাপোর্টার হয়ে গেছি। এখন ধরেন পাকিস্তানের সাপোর্টার বাংলাদেশে বইসা যদি কেউ হয় তাহলে সে কি হয়? আমি আমার দাদার সাপোর্টার হয়েছি, তাই তো? আমার দাদা কোন কোন দেশে ছিল? ব্রিটিশ অথবা পাকিস্তানি। ব্রিটিশ অ্যান্ড পাকিস্তানি, তাই তো? তো আমি কি তাকে own করব না? তার প্রতিষ্ঠিত রাষ্ট্রকে আমি own করব না? কিন্তু কথা হয়েছে যে আমি কি মানে একটা নিপীড়নকে own করতেছি কিনা? আমি তো সেটা করতেছি না। আমরা লিগ্যাল সবকিছুই এর ভিতরে আছি আরকি। হ্যাঁ, মানে হুম, কেউ যদি অন্যায় করে থাকে সেটাকেও তো আমরা সাপোর্ট করব না। কারণ হ্যাঁ। কিন্তু ধরেন আসলে পাকিস্তান কি ধরেন একটা মিলিটারি তো আচ্ছা আমি একটা জিনিস বলি, এখানে একটা বিষয় যে কেউ যদি অন্যায় করে, আপনি এখানে সাপোর্ট করা না করাই কি? আপনি এটা হয়তো অন্যায়ের বিচারের পক্ষে থাকবেন অথবা অন্যায়কে ছাড় দেওয়ার পক্ষে থাকবেন। হ্যাঁ, না মানে তো এরকম তো যদি বলেন যে বাংলাদেশে তো আমি অন্যটাকে ডাইলিউট করলাম যে না ভাই এরকম না, কিছু কিন্তু হয় নাই। বাংলাদেশে অস্বীকার না, করলাম। বাংলাদেশে তো বিচারই হচ্ছে না। মানে বিচার নাই। কিন্তু আপনি মানে একটা পক্ষ-বিপক্ষ সাজাইলেন। সঠিক বিচার করেন, এভাবে সলভ করেন। পাকিস্তানের শাসকদেরকে নিয়ে আমাদের কথা হচ্ছিল। ধরেন জিন্নাহকে নিয়ে আপনার মুগ্ধতার একটা যে ব্যাপার ছিল সেটার কারণ আমি মোটামুটি বুঝতে পারতেছি যে আপনি আসলে শাসক শাসিত সবার ওনারশিপে আপনি নিছেন। এই কারণে আপনার একটা মুগ্ধতা আছে। তো হোয়াট অ্যাবাউট ধরেন আসলে যারা বাংলাদেশে গণহত্যা চালাইছিল পাকিস্তানি সেনাবাহিনী। তারা যে গণহত্যাটা চালাইছিল আপনি যেটা বললেন যে বিচার হয় নাই। কিন্তু ধরেন এটাকে আমরা আ এই যে গণহত্যাটা হইছিল এটাতে অনেকের তো এই গণহত্যাটাকে স্বীকার করে না। এরকম কি একটা গ্রুপ আছে না যে তারা মনে করে যে না এটা আসলে এটাও তো হওয়ার কথা ছিল বা এটা স্বাভাবিক বা আ এটাকে তারা অনেক টোন ডাউন করে দেখতে চায়, লুকাইতে চায়। যেমন আওয়ামী লীগ এখন জুলাইতে তারা যে মানুষ মারছে এটাকে তারা যেরকম লুকাইতে চায়। এটাও কি পাকিস্তানিরা ছিল না যে তারা এই জিনিসটাকে লুকাইতে চেয়েছে, সামনে আনতে চায় না, নাই? এটার ক্ষেত্রে একটা ব্যাপার আছে আরকি, যে মানে ৭১ এর যে গণহত্যা, ৭১ এর গণহত্যার শিকার কে করে? আমি তো এই কোয়েশ্চেনটাই ফার্স্টে করতে চাই। জুলাইয়ের গণহত্যা হইছে, এটা কিন্তু জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটা স্বীকৃতি আছে। তাদের একটা তদন্ত আছে, তাই না? মানে তারা কিন্তু বোল্ডলি আমরা আমাদের অন্তর্বর্তী সরকার তাদেরকে মানে আমন্ত্রণ জানাইছে এবং তারা তদন্ত করে পাইছে, এটা তো তাই না? হামুদুর রহমান কমিশনের রিপোর্ট আছে না? ওটা পাকিস্তানের। হ্যাঁ। কিন্তু মানে বাংলাদেশের গভর্নমেন্ট কি কখনো গেছে জাতিসংঘের কাছে এটাকে মানে গণহত্যার স্বীকৃতির জন্য? যায় নাই তো, কিছুই এগুলা না। না সেটা জানে কারণ ওটা তো ধরেন তারা মনে কেন করছে যায় নাই? যে মানে কেন যায় নাই? মানে এত বড় একটা গণহত্যা হইলো, এটার মানে ইন্টারন্যাশনাল রিকগনাইজেশন নিতে আপনার সমস্যাটা কোথায়? এখানে সমস্যাটা হইছে এই যে মানে আমি গণহত্যা অস্বীকার কেন করতে যাব? ১ম কথা ওটা হচ্ছে কি যে আমাদের আমি তো মুসলিম। এখানে স্বীকার অস্বীকার যাই করেন না কেন, কিন্তু আদালতে আখেরাতে সবই আছে, তাই না? অবশ্যই। কিন্তু এখানে যারা করছে এরা আপনার সব পক্ষই তো গণহত্যার সাথে জড়িত ছিল। সেই কারণে কেউ বুক ফুলায়া সাহস করে জাতিসংঘে যায় নাই। ইন্টারন্যাশনাল স্বীকৃতি আনে নাই। যেখানে জুলাইয়ে আমরা দেখছি যে এক পক্ষ মারছে আর এক পক্ষ মাইর খাইছে। হ্যাঁ। বা অবশ্য মানে পুলিশ হত্যা হইছে সেদিকেও কিছু ছিল। মানে সেরকমও কিছু অ্যাক্টিভিটি ছিল। পুলিশ হত্যা হইছে এটা মানে যে মানে আ রেজিস্ট্যান্স হইছে তো। হ্যাঁ, এটা হবেই। এটা মানে এবং এটা তো বৈধ। যুদ্ধ হইছে। না, আপনি যখন কোনো সিভিলিয়ানকে
মারতে যাবেন, সে যদি রেজিস্ট করে, এটা মানে ইন্টারন্যাশনাল ন্যাশনাল আইনে কিন্তু এটা লিগ্যাল কিন্তু। আচ্ছা। তো এখন এই যে পুলিশ হত্যা বিচার চাই এই ধরনের কথাবার্তা হচ্ছে, এটা দেখে তো মানুষ না, ভয় পেয়ে যাচ্ছে। না, মানুষকে এটা ভয় দেখানোর জন্য করতেছে আর কি। আচ্ছা। ঠিক আছে। আপনি আমাকে একটু বলেন তো ভাই যে আপনার পলিটিক্যাল অ্যাম্বিশন কি? আপনি আসলে সামনে তো শুনলাম যে ব্যবসা করতে চান। আপনি এটাও বলছেন যে আপনি একটা মিডিয়া, ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া এবং একটা প্রকাশনী করতে চান। এই ২ টা বাদ দিয়ে আপনার কি কোনো পলিটিক্যাল পোস্ট হোল্ড করা, কোনো পলিটিক্যাল পার্টি ফর্ম করা বা কোনো পলিটিক্যাল পার্টিতে জয়েন করা এ ধরনের কোনো অ্যাম্বিশন আছে? আমি যেহেতু মুসলিম জাতীয়তাবাদী, তো আমার পলিটিক্যাল অ্যাম্বিশন হচ্ছে বাংলাদেশে একটা মুসলিম জাতীয়তাবাদী জাগরণ তৈরি করা। আচ্ছা, এটা হচ্ছে আমার ফার্স্ট। ওকে, তো এটার জন্য রাজনৈতিক দল গঠন করার প্রশ্ন আছে, সেটা আমরা অলরেডি করছি। আমাদের একটা দল আছে, জাতীয় বিপ্লবী পরিষদ নামে। আচ্ছা। আর এই দল থেকে আমরা মানে একদম রুট লেভেল থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমাদের দল প্রতিনিধিত্ব করতে চায়, এবং সেই ক্ষেত্রে আমি দলের আহ্বায়ক হিসাবে আমি গ্র্যাজুয়ালি আগাইতে চাই। জাতীয় বিপ্লবী পরিষদ। বিপ্লবী পরিষদ। এটা আপনি পলিটিক্যাল পার্টি হিসেবে তো এখনো রেজিস্টার্ড না বোধহয়। আমরা রেজিস্ট্রেশন নেইনি আর কি, কারণ আমরা যেহেতু একটা প্রস্তুতির ভিতরে আছি। ওকে। তো এরপরে এই পলিটিক্যাল পার্টি ফর্ম করার পরে তারপর আপনাদের ধরেন কিন্তু ধরেন এবি পার্টি তো আছে বা আপনার এনসিপি আছে বা জামাত আছে। তা আপনি তাদের সাথে জয়েন করতেছেন না কেন? হচ্ছেন তাদের না সাথে কেন যাব? আমাদের রাজনীতি তাদের রাজনীতি আলাদা। আপনার রাজনীতিটা কি? আমাদের রাজনীতি মুসলিম জাতীয়তাবাদ, এবং বাংলাদেশকে একটি মুসলিম রিপাবলিক হিসাবে কনস্টিটিউট করা, এবং আমরা বাংলাদেশের বর্তমান সংবিধানকে পরিবর্তন করতে চাই। তো সংবিধান আপনি পরিবর্তন কিভাবে করবেন? আপনি তো ধরেন ভোটে আপনি ক্ষমতায় আসলেন। আপনি ভোটে ক্ষমতায় এসে সংবিধান পরিবর্তন করতে পারবেন? আপনার তো 2/3 মেজরিটি লাগবে। এখন যেই জুলাইয়ের যে সনদ সেই সনদ অনুযায়ী আপনার গণভোটও লাগবে। কেউ যখন সংবিধান টোটালি পরিবর্তন করার কথা বলে, জি। তখন মানে সব ধরনের স্ট্রাগলের কথা বিবেচনা করেই বলে। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব। সো এখানে মানে কি আছে লিগ্যালিটির বিষয় বা এগুলো কোনো মানে ম্যাটার করে না। এখন আপনি যেটা বলছেন যে বিপ্লবী পরিষদ এবং আমি জানি যে আপনি আজকে ওই যে আয়াতুল্লাহ আলী খামেনি তার গায়েবানা জানাজায় ছিলেন। তো এখন উনি তো শিয়া। এখন আপনি উনার জানাজা পড়ছেন। আপনারা কি আসলে ইরানি বিপ্লব লাইনের বিপ্লব চিন্তা করতেছেন? এই ক্ষেত্রে আমি একটু বলব যে লিবিয়ায় যখন শহীদ মুয়াম্মার গাদ্দাফিকে হত্যা করা হয়, তখন আমি কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে তার মৃত্যুতে প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করেছিলাম। তো তখন আমাদের অনেক ভাই বলছেন যে মুয়াম্মার গাদ্দাফি লেফটিস্ট, নাস্তিক, হ্যাঁ, তার জন্য কেন করলেন? না, আমাদের কাছে তো হচ্ছে মুসলিম পরিচিতিটা গুরুত্বপূর্ণ, এবং যে শিয়া সুন্নি এগুলো আমাদের কাছে কোনো ম্যাটার করে না। আচ্ছা। আমি সুন্নি, হ্যাঁ, সেটা আমাদের আকিদার প্রশ্ন বা মানে উসুল ফিকা সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু পলিটিক্যালি আমরা ব্রডার সেন্সে সকল মুসলিমকে ওন করি, এবং আমরা দেখি যে কোনো মুসলমান যদি মানে অন্য ধর্মের লোকদের দ্বারা বা শত্রুদের কারো দ্বারা যদি নিহত হয়, আমরা তার পক্ষে দাঁড়াই। তো যেটা বলতেছিলাম আপনাকে সেটা হচ্ছে যে আপনার পলিটিক্যাল অ্যাম্বিশন আপনি বললেন যে বিপ্লবী পরিষদ গঠন করা। তো এই বিপ্লবী পরিষদ গঠন করার পরে আপনার যে বাংলাদেশের যে প্রচলিত গণতান্ত্রিক রাজনীতি আছে সেই গণতান্ত্রিক রাজনীতিতে কি আপনার কোনো প্ল্যান আছে পার্টিসিপেট করার বা আর থাকলে কি? এবারের যে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আমি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার নিয়ত করছি ইনশাল্লাহ। এবং এটার একটা উদ্দেশ্য হচ্ছে যে এই সাউথ এশিয়ায় দুইটা মুসলিম ক্যাপিটাল, একটা হচ্ছে ঢাকা আর একটা হচ্ছে ইসলামাবাদ। তো আমরা মানে ঢাকায় যে বিষয়টা মানুষ জনগণের সামনে হাজির করতে চাই যে নাগরিকদের কথা আমরা বলছি কিন্তু যে এই মুসলিম নাগরিকদের যে অধিকার, তো আমরা ঢাকা সিটিতে বা এই লোকাল ইলেকশনে বিষয়টা আসে নাই। তো আমরা কোরআন সুন্নাহর আলোকে একটা মানে আধুনিক উন্নত প্রযুক্তি সব দিক থেকে আর কি একটা সিটি গড়ে তোলা, যেখানে মানে মুসলমানদের রাইটসটা আপনার অন্যদেরকে আমরা কোনো ইয়ে করতে চাই না। মুসলমান যতটুকু রাইটস পাবে অন্যরাও পাবে আর কি। তো আমরা মুসলমানের রাইটসের যে উন্নতি এটা ঘটানোটা আমাদের মূল টার্গেট। তো সেই বার্তাটা আমরা দিব। এখন এটা নিয়ে হইতে পারে আমরা মনে করি যে জনগণের কাছে তার আত্মপরিচয়ের যে বিষয়টা এবং তার অ্যাম্বিশন, দুইটা যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। কিন্তু আপনি যে কথাটা বললেন যে আপনি শিয়া সুন্নি ভেদাভেদ করেন না, আপনাকে তো সালাফি আহলে হাদিসরা ভোট দিবে না। তারপর হচ্ছে যে ধরেন আপনি যখন জামাত ইসলামীর পক্ষ থেকেও জোটের থেকেও নিশ্চয়ই কেউ দাঁড়াবে, তো স্বাভাবিকভাবে জামাত যে ব্লক এটা আপনি ভোট পাবেন না। এনসিপি ব্লকের ভোট তো পাবেনই না। বিএনপি থেকে কেউ দাঁড়াবে, বিএনপিরও ভোট পাবেন না। তাহলে আপনি ভোটটা পাবেন কার? আসলে ভোটের রাজনীতি এভাবে হয় না। আচ্ছা, আপনার যারা
আপনারা হয়তো দেখছেন যে অনেক সময় হিন্দু প্রার্থীদেরকে অন্যরা ভোট দিচ্ছে না, আমি তো মুসলিম। তো শিয়া সুন্নি এদেরকে আমরা ডিফার করি এরকম না, প্রত্যেকের একটা স্বাতন্ত্র্য আছে, আলাদা আলাদা পরিচয় আছে। আমরা বলতে চাচ্ছি যে হইলো মানে সবাই যে যার জায়গায় থাকবে আর কি। ঠিক আছে, এখন আমি কাউকে বিশেষ খাতির করব আবার কারোর প্রতি ডিসক্রিমিনেশন করবো, এটা আমার নাই এই জায়গায় আর কি। না, কিন্তু আমার প্রশ্নের উত্তর হ্যাঁ, আপনি দেন, হ্যাঁ, আপনি ভোট পাবেন কার? আমরা সবার ভোট পাবো। কারণ হচ্ছে মানে রিলিজিয়াস জায়গা থেকে, যে অবশ্য বলতে পারেন এইবারের নির্বাচনে একটা বিষয় হয়েছে যে হিন্দু সম্প্রদায়ের লোকদের ভোট মানে ধর্মীয়ভাবেই এবার নির্ধারিত হয়েছে আর কি, এরকম একটা ব্যাপার কিন্তু আছে। কিন্তু যেহেতু এটা 92% মুসলিম মেজরিটি কান্ট্রি, এখানে এরকম ব্যাপার না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই টক শোতে আসার, এবং আমরা আশা করব যে আপনি যে চিন্তাটা আনছেন সেই চিন্তাটা মানুষ এই চিন্তাটার দিকে একবার একটু শুনবে, শুনে তারা তাদের মতো বিবেচনা করবে। বিশেষ করে আমরা যে নন পলিটিক্যাল বা অ্যাপলিটিক্যাল যেই ফোর্সগুলো আছে, তারাও এই ব্যাপারটাকে আরেকটু ডিপ থট দিবে, আপনারাও আরেকটু ডিপ থট দিবেন, এবং এই ইন্টারাকশনটা আরও ম্যাচিওর হবে, ম্যাচিওর হয়ে ইনশাল্লাহ বাংলাদেশের জন্য ভালো কিছু হবে, আমরা এই আশা করি আর কি। তো অনেক ধন্যবাদ ভাই আসার জন্য, জাজাকাল্লাহ খাইর। ইনশাল্লাহ সামনের এপিসোডে এখানে রাজনৈতিক আলাপ করা জরুরি, আরও খুব ইন্টারেস্টিং পলিটিক্যাল অ্যানালিস্ট এবং পলিটিক্যাল পার্সোনালিটিজের সাথে আপনাদের দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকবেন।